গবেষণা ছাড়াই করোনা চিকিৎসার জন্য জাতীয় গাইডলাইনে যুক্ত হচ্ছে 5টি ওষুধ। স্বাস্থ্য ঝুঁকি বাড়ার শঙ্কা, চিকিৎসকদের স্বার্থে অন্তর্ভুক্তি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা জয় করে ঘরে ফিরলেন 60ঊর্ধ্ব দম্পতি। আক্রান্তদের প্রতি আশপাশের মানুষের আরও মানবিক হওয়ার আহ্বান। বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে গুজব ছড়ালে পাসপোর্ট বাতিলের পরিকল্পনা সরকারের, স্বাগত জানালেন সিনিয়র সাংবাদিকরা। করোনা পরিস্থিতিতে এবার বিক্রি হয়নি চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ আমবাগান, লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের। বাজারজাতকরণে সমন্বিত উদ্যোগের দাবি। এবং মূল্যবান চর্বি পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামের হালদায় ডলফিন হত্যা, মারা পড়ছে নৌযানের আঘাতেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। শক্তিশালী গবেষণা ছাড়াই জাতীয় গাইডলাইনে কোভিড চিকিৎসায় 5টি ওষুধের অন্তর্ভুক্তি বিভ্রান্তি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি সুপারিশ করা 3টি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নেই কোনো সতর্কবার্তা। শুধুমাত্র বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে এই মর্মে একের পর এক ওষুধ তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। মহামারীর এই সময়ে এ ধরনের ওষুধ ব্যক্তিগত উদ্যোগ বা স্বল্প পরিসরে চিকিৎসকরা ব্যবহার করতে পারলেও গাইডলাইনে অন্তর্ভুক্ত না করার পরামর্শ তাদের। দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। কোভিড চিকিৎসায় বিশ্বজুড়ে অর্ধশতাধিক ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। গবেষণাধীন ওষুধের সবগুলোই অন্য রোগের ওষুধ হিসেবে অনুমোদিত। ইতোমধ্যেই বাংলাদেশের জাতীয় গাইডলাইনে হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন ও ক্লোরোকুইন এই 3টি ওষুধের সুপারিশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হার্টে ক্ষতিকর প্রভাব ফেলছে জানিয়ে হাইড্রোক্সিক্লোরোকুইনের বিষয়ে সতর্ক করলেও বাংলাদেশের গাইডলাইনে বিষয়টি স্পষ্ট করা হয়নি। এছাড়াও অপর্যাপ্ত ও দুর্বল গবেষণার উপর ভিত্তি করে জাতীয় গাইডলাইনে আরও 5টি ওষুধ তালিকাভুক্ত করা হয়েছে, যেটি কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হিসেবে আমি রোগীর উপকারের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু সেটার জন্য যেই মাত্রা প্রমাণ থাকা লাগবে। আর একটি জাতীয় গাইডলাইন প্রণয়নের ক্ষেত্রে আমার বা যে কোনো একটা হাসপাতালের গাইডলাইন প্রণয়নের ক্ষেত্রে অথবা একটি সুপারিশ বলার ক্ষেত্রে ওর চেয়ে অনেক শক্তিশালী প্রমাণের প্রয়োজন হয়। রেমডেসিভির নামক ওষুধটি নিয়ে ইদানিং বেশ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। এটি ব্যবহারের জন্য ইমার্জেন্সি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। কোনো স্টাডিতে বেনিফিট দেখা গিয়েছে, আবার এমন স্টাডিও আছে যেখানে রেমডেসিভিরের কোনো বেনিফিট দেখা যায়নি। সুতরাং আমাদের চিকিৎসকদের এটি ব্যবহারের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। অপ্রয়োজনে তালিকাভুক্ত এসব ওষুধ ব্যবহারের ফলে রোগীরা শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একজন চিকিৎসা সেবা প্রদানকারী যদি কোনো নাম শুনে যে ওষুধটি কার্ড করবে, তার এই ওষুধ তালিকাভুক্ত হয়েছে, এটি গাইডলাইন এসছে, তিনি আসলে ব্যবহার শুরু করবেন। অতএব সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ বেশ সতর্ক হয়েছে এই ব্যাপারটা। আক্রান্ত রোগীর জন্য এখন পর্যন্ত কোনো ওষুধই সম্পূর্ণ সফল বলে প্রমাণিত হয়নি। কাজেই সেই ওষুধের চিকিৎসার উপর আমাদের জোর দেওয়ার কোনো পথ নাই। চিকিৎসকদের করোনার চিকিৎসা সংক্রান্ত ধারণা দিতেই বিভিন্ন দেশে ব্যবহৃত ওষুধ অন্তর্ভুক্ত করার দাবি স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা বিষয়ক টেকনিক্যাল কমিটির। যারা কনসালটেন্ট থাকবে ওরা যদি পার্টিকুলার কোনো রোগীর জন্য কোনো ওষুধ ব্যবহার করতে চায়, সেই ব্যবহার করার ইঙ্গিত দেওয়ার জন্য এটা হয়েছে। তাহলে সবাইকে কভার করে কিছু আছে, কিছু স্পেশালিস্টদের জন্য আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত কোনো ওষুধ বা চিকিৎসাকে স্বীকৃতি দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ওষুধ পেতে আন্তর্জাতিক পরিসরে ব্যবহৃত কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি সলিডারিটি ও রিকভারি ট্রায়ালের ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে সবাইকে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা জয় করে ঘরে ফিরলেন 60ঊর্ধ্ব দম্পতি। ফিরে আসার লড়াইয়ে আছে নানা দুঃসহ অধ্যায়। পরীক্ষা করতে বিড়ম্বনা, প্রতিবেশীর অসহিষ্ণু আচরণ আর এক ধাক্কায় আশপাশের মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ার বিষয়টি এখনও পরিবারের সদস্যদের মনে ক্ষত হয়ে আছে। সেই সঙ্গে অনেকের সহায়তা, সহমর্মিতা ভোলার নয়। এই দম্পতির কোভিড জয়ের গল্প শোনাচ্ছেন ফারুক ভাইয়া রবিন, ছবি তুলেছেন আব্দুল হালিম। ফিরেছেন পরিবারের কাছে, জীবনে ফিরেছে ছন্দ, মাঝে অনিশ্চিত এক অধ্যায়। 70ঊর্ধ্ব মুক্তিযোদ্ধা রজব আলীর কাছে করোনা যুদ্ধ জয় আরেকবার স্বাধীনতা পাওয়ার মতো। মনে হলো যেন আরেকটা স্বাধীনতা লাভ করলাম আমি আমার জীবনে। আর আল্লাহর কাছে দোয়া করছি, তুমি তোমার যেভাবে খুশি হবে আমাকে নিয়ে যাও,
কিন্তু করোনা দিয়ে মৃত্যু দিও না। ধারণা করছেন গণপরিবহন থেকেই সংক্রমিত হয়েছেন। পজিটিভ আসার পর পরীক্ষা করাতে হয় পরিবারের বাকি সদস্যদেরও। 2 ছেলে নেগেটিভ আসলেও শনাক্ত হন 60ঊর্ধ্ব স্ত্রী। সুস্থ হয়ে স্বামীর 2 দিন আগেই বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল ছাড়েন তিনি। মনটা খুশিতে বইরে গেছে, বাসায় আসছে ছেলেদের কাছে। একদিকে আনন্দ, আরেকদিকে কষ্ট লাগছে। আপনার আঙ্কেলটা ফিরে আইতে হইছে। মাঝে পুরো পরিবারকে মুখোমুখি হতে হয় এক কঠিন বাস্তবতার। পরীক্ষা করার জন্য কেন্দ্রে ঘুরতে হয় 3 দিন। আচমকাই পাল্টে যায় আশেপাশের চেনাগণ্ডি, মুখোমুখি হতে হয় অপ্রীতিকর পরিস্থিতির। ইভেন এমন হতো যে আমরা যে জ্বালানা খোলা রাখি সেটাও বাড়িওয়ালার কাছে কমপ্লেন্ট যেত, দরজাও যদি খুলি তো এটাও বাড়িওয়ালার কাছে সাথে সাথে চলে গেছে। তাদের কাছ থেকে এমন রিয়েক্ট আসবে এটা আসলে অবিশ্বাস্য ছিল। কিন্তু অন্যদিকে দেখেন যাদের কাছে আমরা কখনো এক্সপেকটেশন রাখিনি, ওনারা আবার যথেষ্ট সাপোর্টিভ ছিল। তবে হাসপাতালের ভেতরকার পরিস্থিতিকে মানবিকই বলছেন কোভিড জয়ীরা। হাসপাতালে যারা করোনা আক্রান্ত হয়ে গেছে তারা প্রত্যেকের জন্য সহযোগিতা, সহানুভূতি, হাসপাতালের সেবাও আমরা সন্তুষ্ট। চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমরা যার পরে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারছি সুস্থ হইয়া। খানা দানারও কোনো কষ্ট ছিল না। কিন্তু কোভিড যুদ্ধ জয়ের আসল মন্ত্রটা কি? করোনা জয়ীরা বলছেন হারানো যাবে না মনোবল, অটুট রাখতে হবে সাহস। ভাঙ্গিয়া না পড়া, মনে সাহস রাখা যে এটা কোনো রোগই না, আমি ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। এই সাহস যার মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত হইতে দেখি নাই। দেশে কোভিড-19 পরিস্থিতি সামাল দিতে আসা জায়গায় এসব করোনা জয়ের গল্প। তবে এই কোভিড যুদ্ধে তিক্ত অভিজ্ঞতাও কম নয়। যারা এই যুদ্ধ জয় করে ফিরে এসেছেন তাদের চাওয়া একটাই, করোনা আক্রান্তদের প্রতি যেন থাকে সদয় আচরণ, মানবিক দৃষ্টিভঙ্গি আর সহমর্মিতা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে গুজব ও ভুয়া খবর প্রচারকারীদের পাসপোর্ট বাতিলের কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সময় সংবাদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি ও অনিয়মের খবর প্রচার করায় ডিজিটাল আইনে কাউকে গ্রেফতার করা হয়নি বলেও দাবি করেছেন তিনি। ওমর ফারুকের রিপোর্ট। কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃতদেহ কোস্টগার্ডের মহাপরিচালকের নির্দেশে সুন্দরবন এলাকায় গায়েব করে দেওয়ার এ উদ্ভট খবর ছড়িয়েছেন সংগ্রামটিভি.com-এর পরিচালক ও যুক্তরাজ্য বিএনপির সহপ্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রতিবেদন বলছে, লন্ডনের টাওয়ার হ্যামলেটসে অবস্থিত অনলাইন টেলিভিশন চ্যানেল সংগ্রাম টিভি নিয়মিত মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে। গোয়েন্দা প্রতিবেদন আরও বলছে, লন্ডনের স্ট্যাটফোর্ড নিউহ্যামের বাসিন্দা রুমি জালালউদ্দিন দিবারাত্রি 24 ঘন্টা বাংলাদেশ নামের ফেসবুক পেজের মাধ্যমে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সদস্যদের দিয়ে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছেন। বিভিন্ন বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের জালালউদ্দিন রুমির ফেসবুক ফ্রেন্ড লিস্টে পাওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা প্রতিবেদন। যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন পত্রিকা newslive24.com-এর এডিটর SM রহমান বাবলু এবং চিফ এডিটর সারওয়ার হোসাইনের বিরুদ্ধেও মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার NTMC এ ধরনের তৎপরতা বন্ধে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল। NTMC-র শতকরা 19% অনুরোধ ফেসবুক বাস্তবায়ন করেছে বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বিদেশে বসে গুজব রটনাকারীদের পাসপোর্ট বাতিলের পরিকল্পনা রয়েছে তাদের। ইতিমধ্যে আমরা কয়েকজনের ব্যাপারে পাঠিয়েছি। এই মুহূর্তে আপনাকে আমরা পুরো ডিটেল দিতে পারবো না। যেই দেশ থেকে তারা এইগুলি কাজগুলি করে থাকে সেই দেশে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা ইনফর্ম করেছি। আমাদের দেশে যদি কোনো নাগরিক হয়ে থাকে বিদেশে যে আশ্রয় নিয়ে করে তাদের পাসপোর্ট আমরা ক্যান্সেল করছি কিংবা করবো কিনা সেগুলি নিয়ে আমরা কাজ করছি। এই ভাবনাকে স্বাগত জানিয়ে মূলধারার গণমাধ্যম যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। অপতৎপরতা যারা চালান ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে তাদেরকে দমন করার জন্য বা নিয়ন্ত্রণ করবার জন্য একটা আইন থাকা দরকার। কাজেই ডিজিটাল সিকিউরিটি আইনটি যখন হয় তখন আমরা এই কথাই বলেছিলাম যে আমরা আইনটি চাই, কিন্তু আইনটি যাতে প্রকৃত মূলধারার গণমাধ্যম যারা পেশাদারিত্বের সঙ্গে যারা সাংবাদিকতা করেন, পেশাদারিত্বের সঙ্গে যারা গণমাধ্যম পরিচালনা করেন তাদের জন্য যাতে এটা হুমকি হয়ে না দাঁড়ায়, এটি যাতে অপপ্রয়োগ না হয়। সত্য খবর প্রকাশে ডিজিটাল একটা মামলা হয়েছে, আমার জানা মতো এখন আমার কাছে কোনো এইরকম উদাহরণ আসেনি। কোন সাংবাদিককে হয়রানিমূলক মামলায় জড়ালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা দেখবে বলেও জানান মন্ত্রী। তার ব্যবস্থা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
নওগাঁয় আনুষ্ঠানিক উদ্বোধনের 6 দিনেও শুরু হয়নি কৃষকের কাছ থেকে ধান কেনা। তালিকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য খাদ্য ও কৃষি বিভাগের। মূল্যবান চর্বির লোভে চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত 2.5 বছরে নদীর পাশ থেকে উদ্ধার করা হয়েছে 24টি ডলফিনের মৃতদেহ। সম্প্রতি চর্বি সংগ্রহের জন্য একটি ডলফিনকে পরিকল্পিতভাবে কেটে হত্যা করে সংঘবদ্ধ একটি চক্র। করোনার কারণে 1.5 মাসের বেশি সময় ধরে সকল ধরনের কলকারখানা বন্ধ থাকায় অনেকটাই কমে এসেছে হালদা নদীর দূষণ। এই কারণে নদীতে বিচরণ বেড়েছে ডলফিনের। চট্টগ্রামের স্থানীয় ভাষায় এই ডলফিন শুশক নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন নদীতে গাঙ্গেয় প্রজাতির ডলফিন রয়েছে 1200টির মতো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই ডলফিনকে অতি বিপন্ন প্রজাতির লাল তালিকায় রেখেছে। 2017 সালে সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 2.5 বছরে হালদা নদীতে 24টি ডলফিনের মৃত্যু হয়েছে। সবশেষ গত 8 মে কেটে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয়েছে একটি ডলফিনকে। ডলফিনটা আগে নানাভাবে এটা মারা গেছে, কিন্তু হালে গত 8 তারিখে আমরা একটি বিষয় যেটা দেখলাম, ডলফিনকে হত্যা করা হয়েছে। এটা একটা পরিকল্পিতভাবে হত্যা। ইঞ্জিন চালিত নৌযান বালুবাহী ড্রেজারের আঘাতে একের পর এক 23টি ডলফিনের মৃত্যু হয়েছে। তবে সবশেষ 52 কেজি ওজনের ডলফিনটিকে চর্বি সংগ্রহের উদ্দেশ্যে সংবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে হত্যা করেছে। গ্রামের মধ্যে একটা কুসংস্কার আছে, ওই ডলফিনের ওই চর্বি থেকে তেল বানানো হয়। এই তেলটা ওরা বিভিন্ন ঔষধের কাজে ব্যবহার করে। ওই কনসেপ্ট থেকে এই কাজটা করছে। এটা আমি মনে করি হালদার ডলফিন সংরক্ষণের জন্য একটা অশনি সংকেত। তবে হালদায় যাতে আর কোনোভাবেই ডলফিনের প্রাণহানির ঘটনা না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অন্তত দিনে একবার চেষ্টা করছি হালদা নদীতে একটা অভিযান পরিচালনা করার জন্য কিংবা হালদা নদীর উপর চোখ রাখার জন্য। ইতিপূর্বের তুলনায় এবার আমরা আমাদের অভিযান দ্বিগুণ করেছি। এদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের স্বার্থে ভার্চুয়াল রায়ে ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে অসহায় মানুষের সহায়তায় শুরু হচ্ছে 1 মিনিটের বাজার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ সৃষ্টি। করোনা ভাইরাসের এই দুঃসময়ে এসে এক অনন্য নজির স্থাপন করলো ত্রাণ সহযোগিতার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনী 34 ব্রিগেড, অর্থাৎ কনস্ট্রাকশন ব্রিগেড। যে ব্রিগেডটি কিন্তু প্রান্তিক চাষি, কৃষক এবং তৃণমূলের বাজার থেকে তারা পণ্য কিনে এনেছেন ন্যায্য মূল্যে, এবং যে পণ্যগুলো তারা অসহায় মানুষদেরকে ত্রাণ সহযোগিতা হিসেবে দিতে শুরু করেছেন। এখানের মধ্যে তাদের যেটা টার্গেট রয়েছে, তারা গত এই চলতি মাসে তারা অন্তত 20,000 মানুষকে এই সহযোগিতা দিতে চান। তা আমরা কথা বলবো যে 34 ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীরের সাথে। আপনার কাছে জানতে চাই, আপনার কি 1 মিনিটের বাজারের কনসেপ্টটা কি, কতজন লোককে আপনি কি ধরনের সহযোগিতা করবেন? 1 মিনিটের বাজার একটি সেবাধর্মী কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর। আমাদের 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড আমরা করোনা পরিস্থিতির কারণে নিম্ন আয়ের মানুষের জন্য এই বাজার সেবা কার্যক্রম চালু করেছি, যেখানে আমরা আপনি যেটা বলেছেন প্রতিদিন 1000 করে আগামী 1 মাসে প্রায় 20,000 পরিবারকে এই বাজার সেবার আওতায় আনার জন্য। এবং একই সাথে আমাদের আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে গ্রামীণ প্রান্তিক চাষিদের কাছ থেকে মৌসুমি সবজি সংগ্রহ করে যাতে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করা। এবং এটা একটা ত্রাণ নয়, সেবা কার্যক্রম, এবং যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে বাজার করার একটা আনন্দ বা উপলব্ধি দেওয়া, সেটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এটা দেখলাম নতুন কনসেপ্ট, নতুন স্টাইল। এই স্টাইলটা কীভাবে কেন করলেন, এবং দেখলাম সাধারণ মানুষজন খুব উৎসাহিত হচ্ছে সে বিষয়টি নিয়ে। এটা আগামী করোনা ভাইরাস যখন সংক্রমণ কেটে যাবে সে বাজার ব্যবস্থাকে পরিবর্তন করে ইঙ্গিত বহন করছে কিনা? না, আমরা একটা নতুন মডেল স্থাপন করতে চেয়েছি যে ত্রাণ সহায়তা নয়, আমরা সেবার মাধ্যমেও এই পরিস্থিতিতে আমরা বিকল্প কিছু করতে পারি, সেটা থেকে এই চিন্তাভাবনা। আমরা যখন ক্রেতা হিসাবে বাজারে যাই তখন বিক্রেতারা খুব আনন্দিত হয় আমাদেরকে দেখে, এবং তারা তাদের বিভিন্ন দ্রব্য সামগ্রীর পসরা সাজিয়ে বসে। তো আমরা ট্রেডিশনাল ত্রাণ সহায়তা আপনারা দেখেন একটা ব্যাগের মধ্যে সব সামগ্রী থাকে এবং মানুষ এসে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা চেয়েছি মানুষদেরকে সেই বাজারের উপলব্ধি দেওয়ার জন্য যে মৌসুমি সবজি বিভিন্ন আইটেমগুলো স্টল করা আছে, এবং যে যার পছন্দ মতো তাদের সবজিগুলো, চাল, অন্যান্য আইটেমগুলো তারা কালেক্ট করে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ব্রিগেডিয়ার জেনারেল তানভীরের সাথে, যিনি এই বাজারের উদ্যোক্তা এবং তিনি একটা কনসেপ্ট সৃষ্টি করেছেন। সেটি হলো গ্রামের প্রান্তিক চাষিরা যেমন, কৃষকরা যেমন এতে উপকৃত হবেন, তারা ন্যায্য মূল্য পণ্যটি তারা বিক্রি করতে পারছেন সেনাবাহিনীর কাছে, ঠিক
তেমনি সাধারণ মানুষ যারা অসহায় মানুষ তারাও কিন্তু খুব সহজে এই সহযোগিতা এখানে কিন্তু সব কিছু দেওয়া হচ্ছে। বিশেষ করে একজন যে অসহায় মানুষ সে প্রথমে বাজারে ঢুকবেন, ঢুকে তাকে হাত ধুতে হবে, এরপর সে মাস্ক পরবেন, মাস্ক পরবার বাজারের থলেটা নেবেন, এরপর সাজানো রয়েছে চাল থেকে শুরু করে নানা ধরনের সবজি, সেই সবজি তার পছন্দ নিয়ে 1 মিনিটের মধ্যে নিয়ে এসে আরেকটি পথ দিয়ে সে বের হয়ে যাবেন। আসলে সেনাবাহিনী চাইছে যে ত্রাণ সহযোগিতা একটা আমূল পরিবর্তন আনা, সে আমূল পরিবর্তনের জন্য এই চৌধুরী কনস্ট্রাকশন ব্রিগেড এসে কাজ শুরু করেছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে শুরু হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে 1 মিনিটের বাজার, সে বাজারের সর্বশেষ তথ্য। অসহায় মানুষের সহায়তায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে শুরু হয়েছে 1 মিনিটের বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে। স্বল্প উৎপাদনেও গেল বছর চাঁপাইনবাবগঞ্জে আমের অর্থনীতির আকার বাড়ে, এবছর সেই আশায় শঙ্কা। করোনা বাস্তবতায় উৎপাদিত আমের বাজারজাতকরণে বিপর্যয়ে পড়তে পারে এ খাত। তবে উত্তরণে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। পৌষে কুশি, মাঘে বোল, ফাল্গুনে গুটি, চৈত্রে আটি, এমন কয়েক ধাপেই ব্যাপারীদের কাছে বিক্রি হয় চাঁপাইনবাবগঞ্জের সবুজে ঘেরা আম বাগান। বাগান বেচাকেনায় বছরের এ সময়ে তড়িঘড়ি থাকে ব্যবসায়ী বাগানি আড়তদারদের। বৈশাখের এ শুনশান দুপুরে সদর উপজেলার বারোঘরিয়া গ্রামের আব্দুস সালাম বাগান পরিচর্যার ফাঁকে জানালেন, করোনা বাস্তবতায় এবারের চিত্র ভিন্ন। ভাইরাস কেউ আছে না, আমরা চিন্তায় কেউ আছি, বললেন খুবই চিন্তায় আছি। এই সংকটেই বন্ধ হয়েছে 33,000 হেক্টর আম বাগানের ভিন্ন ভিন্ন ধাপের বেচাকেনা। এতে উঠছে না শ্রমিক খরচ, আমের যত্নে উৎসাহ হারাচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ভাইরাসে ভয় করছে কি আম কিনে বিক্রি হবে কি হবে না, এই জন্যই আপনার কম বেচা কিনা হয়। আগের তুলনায় বেচা কেনা হয় না, পাটের কাজ কামরও কিছু হয় না। আমরা বড় চিন্তার মধ্যে পড়ে যাব, আম কোথায় বেচবো, কে নিবে আম, কে খাবে। বাগান কিনেছে লক্ষ লক্ষ টাকার বাগান, আমগুলা কোথায় দিব? আমরা তো বাইরে বেচার জন্য কিনেছি, চাপাই তো বেচার জন্য না। ক্ষতি কাটিয়ে উঠতে ভর্তুকির পাশাপাশি দ্রুত পচনশীল এ ফলের দেশব্যাপী বাজারজাতে সহায়তার দাবি ব্যবসায়ী নেতাদের। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ অন্যান্য জেলায় বাজারজাত করতে পারে, এই ব্যাপারে সরকারের সার্বিক সাহায্য সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। অবশ্য প্রশাসনের সমন্বিত উদ্যোগে দেশব্যাপী আমের বাজারজাতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলছেন জেলা কৃষির শীর্ষ কর্মকর্তা। এখান থেকে পরিবহন করে ট্রাকে করে নিয়ে যেতে পারে তার সুব্যবস্থা করা হয়েছে। এখানকার পুলিশ প্রশাসন সবাই তৎপর আছে। চলতি মৌসুমে জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা 2.5 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য আগের বছরের হিসাবে 1200 থেকে 1500 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মালয়েশিয়ায় করোনা মহামারীর মধ্যেই অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 78 অবৈধ বাংলাদেশি সহ 1368 জনকে আটক করা হয়, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশুও। এদের আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে, ধীরে ধীরে শিথিল হচ্ছে বিভিন্ন বিধিনিষেধ। এর মধ্যেই সোমবার দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 1300-রও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে এই অভিযান বলে জানানো হয়। করোনা পরীক্ষার জন্যই এই অভিযান চলছে। যাদের বৈধ কাগজপত্র থাকবে পরীক্ষার পর তাদের ছেড়ে দেওয়া হবে, আর অবৈধদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সুযোগে বৈধতার প্রতিশ্রুতি দিয়ে কয়েকটি চক্র অবৈধদের কাছ থেকে হাজার হাজার রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ প্রবাসীদের। অনেকবার এজেন্টদেরকে টাকা দিয়েছি, এজেন্টরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের ভিসা করে দিচ্ছে না। জানি না সামনে আমাদের কপালে কি আছে। যেভাবে এখানে অপারেশন হচ্ছে, মনে হয় আমাদের জেলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা অনেক ভয়ের মধ্যে আছি। এখানে দলালরা ভিসা দেওয়ার নামে টাকা পাসপোর্ট সব নিয়ে গেছে, কিন্তু আজও আমাদের ভিসা দিচ্ছে না। না পারছি পরিবারের কাছে টাকা পাঠাতে, না পারছি নিজেরা ভালো থাকতে। এমত অবস্থায় আমাদের সামনের দিনগুলো কিভাবে যাবে আমরা খুবই চিন্তিত। এদিকে করোনা সংক্রমণ রোধে বিদেশি নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। দালালদের দৈরাত্য আর নানামুখী সমস্যায় প্রবাসী বাংলাদেশিরা বৈধতা না পেয়ে এখন গ্রেপ্তার আতঙ্কে দিন পার করছে। তাদের দাবি এসব সমস্যা সমাধানে এগিয়ে আসবে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকার। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। আনুষ্ঠানিক উদ্বোধনের 6 দিনেও নওগাঁয় কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়নি। এতে করে সরকারি দরের প্রভাব নেই ধানের হাটগুলোতে। কৃষকের তালিকা না পাওয়াকে বিলম্বের কারণ বলছে খাদ্য বিভাগ।
তবে কৃষি বিভাগের দাবি তালিকা দেয়া হয়েছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গত 7 মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁয় কৃষকের কাছ থেকে ধান ও চাল কেনা কার্যক্রম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কিন্তু এটা ঘোষণার আনুষ্ঠানিকতাতেই আটকে আছে। হাটগুলোতে চিকন জাতের ধান 800 টাকা হলেও মোটা ধান 650 টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষকদের অভিযোগ, সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়ায় বাজারে তার প্রভাব পড়ছে না। আমাদের যে খরচ, এই খরচের টাকাটাই আমাদের উঠছে না। 1000 থেকে মনে করেন 1050 টাকা হলে আমাদের তবিলটা কোনো মতে উঠছে। আমি একটা কৃষক, আমার নামই ওঠেনি। হ্যাঁ, 1 বছর 2 বছর 3 বছর কোনো নামই ওঠেনি, অথচ জায়গা যারা ব্যবসা করে তাদের নামই উঠছে। কৃষি বিভাগের তালিকা হাতে পাওয়ার পর দ্রুত ধান কেনা শুরু হবে বলে জানায় খাদ্য বিভাগ। তবে কৃষকের তালিকা ইতিমধ্যে খাদ্য বিভাগে দেওয়ার দাবি কৃষি বিভাগের। আমরা কৃষি বিভাগের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি এবং উপজেলা এখন সংগ্রহ কমিটির মাধ্যমে একটা তালিকা লটারি সম্পন্ন হবে ইউনিয়ন ওয়ারি। আমাদের তালিকার জন্য কোনো কাজ আটকে নাই। আমাদের তালিকা মহাদেবপুর পর্যন্ত আজকে সবই চলে গেছে। উপজেলা ফুড অফিসে সব জায়গায় জমা দেওয়া হয়ে গেছে। অনেক জায়গাতে লটারি করে ফেলেছে, এখন দিলেই হয় মানুষ। ধানের ন্যায্য দর নিশ্চিতে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানালেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। আপনারা যখন ধান ক্রয় করবেন, আপনারা আবশ্যিকভাবে যৌক্তিকভাবে করবেন, ধানটা ক্রয় করবেন এবং আমরা এই জিনিসটা আমরা মনিটর করব। চলতি মৌসুমে জেলায় কৃষকের কাজ 26 টাকা কেজিতে 32,340 মেট্রিক টন ধান আর 36 টাকা কেজিতে মিলারদের কাছ থেকে 55,000 মেট্রিক টন চাল কিনবে খাদ্য বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ব্রোকারেজ হাউস কেউই বলতে পারছে না কবে স্বাভাবিক হবে পুঁজিবাজার। যদিও তারা মনে করেন লেনদেন শুরু হলে করোনা আতঙ্কে শেয়ার বিক্রির বাড়তি চাপ রুখতে সক্রিয় ভূমিকা রাখতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। গত বছর মার্চের মাঝামাঝি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল 4,19,659 কোটি টাকা। আর করোনা সংকটে সরকার ঘোষিত সাধারণ ছুটি শুরুর আগের দিন 25 মার্চ বাজার মূলধন দাঁড়ায় 3,12,235 কোটি টাকা। অর্থাৎ মাত্র 1 বছরে 25% বেশি কমেছে বাজার মূলধন। 15 মে পর্যন্ত বহাল থাকা ছুটির পর পুঁজিবাজার আবার কবে চালু হবে তা স্পষ্ট হয়নি এখনো। যদিও লেনদেন চালু করার অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করেছে ডিএসসি। আমাদের অনেক দেশি বিদেশি বিনিয়োগকারী চায় পুনরায় স্টক এক্সচেঞ্জ চালু হোক। ডিজিটালি লেনদেন করার বিষয়ে ডিএসসি বোর্ড থেকে একটা প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দেওয়া হয়েছে। লেনদেন বন্ধ থাকায় লোকসান গুণেও অর্থ উত্তোলন করতে পারছেন না ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এ অবস্থায় বাজার চালু হলেও প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়িত্ব নেওয়ার আহ্বান ব্যবসায়ী নেতাদের। প্রত্যেকটা ব্যাংকে 200 কোটি টাকা করে বিনিয়োগ করতে হবে পুঁজিবাজারে। সেটা যদি ব্যাংকগুলো আগে আসে, ইনস্টিটিউশনগুলো আগে আসে, তাহলে হয়তো আমরা দাঁড়ায় যাব, তাহলে আর পুঁজিবাজার তেমন কোনো প্রবলেম হবে না। এদিকে ঈদের আগে স্বল্প সময়ের জন্য বাজার চালু করার পক্ষে নয় পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এতে বাজারে অস্থিরতা তৈরি হবে বলেও আশঙ্কা সংগঠনটির। 16 তারিখে বাজার খুললে 4-5 দিন এই মুহূর্তে সেল প্রেসার বাড়বে, বাই প্রেসার বাড়বে না, তাহলে মার্কেট আরও অবস্থা খারাপ হয়ে যাবে। বিনিয়োগকারীরা মনে করেন কারসাজির সাথে জড়িতদের বিচার না হওয়ায় গত 1 দশকেও স্বাভাবিক হয়নি পুঁজিবাজার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মুশফিকের ব্যাট নিলাম করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়েছে আয়োজক প্রতিষ্ঠান। নিলামে প্রচুর ভুয়া কল আসছে বলে জানিয়েছেন তারা। দেশের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি করোনা ক্ষতিগ্রস্তদের সাহায্যে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে নিলামে দিয়েছেন মুশফিকুর রহিম। নিলামকারী প্রতিষ্ঠান পিকাবোর মাধ্যমে 9 মে রাত থেকে শুরু হয়েছে এই নিলাম। 5 দিন ব্যাপী এই নিলাম শেষ হবার কথা 14 মে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত গুজব ছড়ায় তার ব্যাটের নিলামের দর 40 লাখ টাকা পর্যন্ত উঠেছে, যা ভুয়া খবর বলে জানায় তারা। এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়ে যায় নিলামকারী প্রতিষ্ঠান। এ কারণে 2 ঘন্টার জন্য দর হাঁকানো বন্ধ ছিল। মানবিক কারণে এই নিলামকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গবেষণা ছাড়াই করোনা চিকিৎসার জন্য জাতীয় গাইডলাইনে যুক্ত হচ্ছে 5টি ওষুধ। স্বাস্থ্য ঝুঁকি বাড়ার শঙ্কা চিকিৎসকদের স্বার্থে অন্তর্ভুক্তি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা জয় করে ঘরে ফিরলেন 60 দম্পতি। আক্রান্তদের প্রতি আশপাশের মানুষের আরও মানবিক হওয়ার আহ্বান। বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে গুজব ছড়ালে পাসপোর্ট বাতিলের পরিকল্পনা সরকারের, স্বাগত জানালেন সিনিয়র সাংবাদিকরা। করোনা পরিস্থিতিতে এবার বিক্রি হয়নি চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ আমবাগান। লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের, বাজারজাতকরণে সমন্বিত উদ্যোগের দাবি।
এবং মূল্যবান চর্বি পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামের হালদায় ডলফিন হত্যা, মারা পড়ছে নৌযানের আঘাতেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।